রদ্রি পেদ্রি পেদ্রি রদ্রি রদ্রি পেদ্রি ভাই কালকে রাত থেকে আমার জাস্ট এটাই মাথায় ঘুরতেছে, কারণ রদ্রি টু বার্সেলোনা হিয়ার উই গো হয়ে গেছে। এর কিছুক্ষণ আগে দিয়ে, মাত্র 10 মিনিট আগে দিয়ে হয়ে গেছিল জও ক্যান্সেলো টু বার্সেলোনা। ভাই দুইটা সাইনিং মাত্র 10 মিনিটের মাথা হয়ে গেছে, এবং এর আগে দিয়ে 5-2 গোলে আমরা ফ্রেন্ডলিও জিতে গেছিলাম। সো হোয়াট আ নাইট দ্যাট ওয়াজ ফর কুলার্স। ভাই কুলার্সদের জন্য ইট ওয়াজ এ গ্রেট নাইট, কারণ ভাই সবকিছু পজিটিভ গেছে। যদি এরকম দিন আমরা খুব একটা পাই না, বাট কালকের রাতটা আমাদের জন্য প্রপার পজিটিভ গেছে। দুইটা সাইনিং তো হয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো, এবং একটা ম্যাচ যেখানে আমরা জিতলাম, এবং যেখানে আমাদের গর্ডন, আদিয়েমি, রাফিনা, লামিনী আমাল, জেসি বিজু, আব্দুল করিম, জাবি এসপার্ট সবাই অসাধারণ পারফর্ম করছে। যদিও সেই ম্যাচ নিয়ে আমার কিছু কনসার্ন আছে যে এখনো স্টিল আমরা কোন জায়গায় ল্যাকিং করতেছি, সেটা কিন্তু আমাদেরকে চোখ খুলে দেখাই দিছে বেসেল, এফসি বেসেল আমাদেরকে সেটা দেখাই দিছে। সো সবকিছু নিয়ে কথাবার্তা বলবো। শুরু করি একটা প্রশ্ন নিয়ে যেটা সবার মাথায় ঘুরতেছে, যে রদ্রি টু বার্সেলোনা তো হয়ে গেছে, বাট 70 মিলিয়ন এটা কি রদ্রির যে এজ, রদ্রির যে পারফরমেন্স, এটাকে জাস্টিফাই করে? অবশ্যই। আর ভাই আমি এক ধরনের প্রাণী দেখলাম যারা বলতেছে রদ্রির একটা সাইনিং দিয়ে মনে হচ্ছে ইউসিএল জিতে যাবে। ভাই আমরা যে ক্লাবের ফ্যান, তারা অলমোস্ট ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছিল। আমাদের কাছে এই ট্রান্সফার উইন্ডো একটা ড্রিম ট্রান্সফার উইন্ডো, যেটার জন্য আমরা লাস্ট কয়েকটা বছর, একদম সব কিছু বাদ দিল, লাস্ট 5-6টা বছর তো ওয়েট করতেছিলাম যে আমাদের লিভার কিডনি পর্যন্ত পুল করা লাগতেছিল এক একটা সাইনিংয়ের জন্য, এক একটা সাইনিং রেজিস্ট্রেশন করার জন্য। সেখানে আমরা এই ট্রান্সফার উইন্ডোতে অলমোস্ট 170 কি 80 মিলিয়নের মতো আমরা খরচ করে ফেলছি ভাই। সো আমি ভাই এই ট্রান্সফার উইন্ডো নিয়ে খুশি হব না তো কি হব ভাই? আমাদের পজিশনে অন্য কোনো ক্লাব গেলে তখন তারা বুঝতো যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন টু আস ভাই, হোয়াট ইজ হ্যাপেনিং টু আস। এটা বুঝবে না সবাই ভাই। সো সবার আগে আমরা কথা বলবো যে রদ্রি 70 মিলিয়ন এটা কি জাস্টিফাইড? রদ্রি কে? রদ্রি ইজ এ ইউসিএল উইনার, রদ্রি ইজ এ প্রিমিয়ার লিগ উইনার, রদ্রি ইজ এ এফএ কাপ উইনার, রদ্রি ইজ এ কমিউনিটি শিল্ড উইনার, রদ্রি ইজ এ ইউসিএল উইনার, সেটা কি বলছি নাকি ভুলে গেছি? রদ্রি ইজ এ ওয়ার্ল্ড কাপ উইনার, রদ্রি ইজ এ ব্যালন ডিওর উইনার। সো এরকম একটা প্লেয়ারের জন্য আপনি যদি 70 মিলিয়ন খরচ করেন, অ্যাকচুয়ালি 70 মিলিয়ন না, 65 মিলিয়ন প্লাস 5 মিলিয়ন বোনাস, তো সব কিছু মিলে 70 মিলিয়ন ধরা যায়। সো এরকম একটা প্লেয়ারের জন্য আপনি 65 বা 70 মিলিয়ন খরচ করলে সেটা কি বেশি হয়ে যায়? আমার মতে না। যদি 80 মিলিয়ন হয়তো আমি মানা করে দিতাম, আমি মানা করলে শুনতো না যদিও, বাট আমি ডিসএগ্রি করতাম যে 80 মিলিয়ন দেওয়াটা উচিত না, যেহেতু তার কন্ট্রাক্টের মাত্র 1 বছর বাঁচতেছে। বাট তাকে 30 বছরের প্লেয়ার বলে আপনি যে নেগলেক্ট করার ট্রাই করতেছেন, এটা আমি আপনাকে কখনোই সাপোর্ট করি না। আপনি যেই হন, আপনি একজন কুলার্স হন, আপনি একজন অন্য ক্লাবের ফ্যান হন, এরকম একটা কোয়ালিটির প্লেয়ার যদি আপনার টিমে আনতে হয়, আপনাকে এরকম টাকাই খরচ করতে হবে, কিচ্ছু করার নাই। এখন যে ইনফ্লেটেড মার্কেট, যেখানে ভাই 116-17 মিলিয়ন, 130 মিলিয়ন, 35 মিলিয়ন এক একটা মিডফিল্ডার সাইন হচ্ছে, সেখানে রদ্রির মতো এরকম কোয়ালিটি আমি যদি আমার টিমে আনতে চাই, 70 মিলিয়ন আমার কাছে মনে হয় না যে ইট ইজ নট আ বিগ অ্যামাউন্ট। সো রদ্রি আমাদেরকে কি প্রোভাইড করবে? রদ্রি ইজ এ লিডার। রদ্রি এই টিমে আসলে তার জেলাপ হইতে টাইম লাগবে না, বিকজ সে এই টিমমেটগুলোর সাথে অলরেডি ওয়ার্ল্ড কাপ জিতে আসছে, অলমোস্ট সবগুলোর সাথেই। তো রদ্রি ইজ এ রদ্রি স্প্যানিশ জানে, রদ্রি হ্যান্সি ফ্লিকের আন্ডারে খুব দ্রুত অ্যাডাপ্ট করতে পারবে, বিকজ ওর এক্সপিরিয়েন্স আছে। এছাড়া রদ্রি ইজ এ লিডার, রদ্রি এই টিমটাকে লিড করতে পারবে। বার্সেলোনা যে কিশোর গ্যাংয়ের সদস্যগুলো আছে, এদের মধ্যে একটা জিনিসের আমরা অভাব দেখতাম, যে সেটা হচ্ছে একজন লিডারের অভাব। বারবার এই লিডারের অভাবের কারণেই কিন্তু আমরা ইউসিএল এর মতো বিগ ম্যাচগুলোতে যখন আমাদের নার্ভাস মোমেন্ট আসে, তখন আমরা চোখ করতাম। বাট রদ্রি আমাদের ওই মিসিং পাজলটা হইতে পারে, আমাদের ড্রেসিং রুমের ওই শক্তিটা হইতে পারে, যে অ্যাকচুয়ালি বলতে পারবে যে এই তুই এটা কর, কুবার্সি তুই এটা কর, পেদ্রি তুই এটা কর, গাবি তুই এটা কর, এবং তার কথা সবাই শুনবে, বিকজ রদ্রি আবার তাদের স্প্যানিশ টিমেরও ক্যাপ্টেন। সো এরকম একটা প্লেয়ার আপনার টিমে আসলে আগামী যদি 3-4 বছর আমাকে সার্ভিস দেয়, আমার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তার পারফরমেন্সে ড্রপ আসবে, তার সে একটু ইঞ্জুরি প্রোন, তার এসিএল ইঞ্জুরি সমস্যা আছে, অনেক সমস্যা থাকতে পারে, বিকজ সে কিন্তু সে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, দুই জায়গাতেই কিন্তু আমাকে ডেলিভার করতে পারবে। সো আমার মতে আমার একটুও গায়ে লাগতেছে না যে তাকে 70 মিলিয়ন দিয়ে আমার টিমে নিয়ে আসছি। এটা নিয়ে আমার কোনো প্রকার সমস্যা নাই ভাই, আমি পার্সোনালি কোনো সমস্যা মনে করতেছি না। আর যারা সমস্যা মনে করতেছে তারা অ্যাকচুয়ালি আসলে তারাও সমস্যা মনে করতেছে না, তারা জাস্ট আমাদেরকে খোঁচানোর জন্য এই জিনিসটা ট্রাই করতেছে আর কি। সো রদ্রি টু বার্সেলোনা হয়ে গেছে, এবং আই এম সুপার হ্যাপি ফর দিস ডিল ভাই, আই এম সুপার হ্যাপি। এবার আসি ক্যান্সেলো টু বার্সেলোনা। একটা লোন প্লেয়ার যে আমাদের কাছে পার্মানেন্টলি কখনোই আসে না, এক সিজন পুরা খেলছিল, তারপর হাফ সিজন খেলছে, এবং এই প্লেয়ারটা এই টিমে আসার জন্য যেরকম ডেডিকেশন দেখাইছিল, অ্যামেজিং। এই ডেডিকেশনটা আমাদের জন্য, সামনে যারা আমাদের লামাসিয়ান কিড আসবে, যারা সামনে বার্সেলোনাকে রিপ্রেজেন্ট করার জন্য আসবে, তাদের জন্য এটা একটা কেস স্টাডি, এটা একটা তাদের এমন একটা মোমেন্ট, এমন একটা ঘটনা যেটাকে তারা আইডলাইজ করতে পারবে, তাদেরকে বোঝানো যাইতে পারবে যে এই প্লেয়ারটা আসার জন্য এই কাজটা করছিল।
আল হিলালের হাই পেইং স্যালারি, আল হিলালের যেরকম ফ্যাসিলিটি তাকে দিচ্ছিল, আমার মনে হয় না যে বার্সেলোনা তাকে এরকম ফ্যাসিলিটি দিতে পারবে। আল হিলালের সে দম বন্ধ করে বসেছিল, ট্রেনিংয়ে যাচ্ছিল না, এবং তাকে কিন্তু 10 মিলিয়ন দিয়ে আনা যেতে পারতো, বাট ডেকো এবং সে মিলে দুজনে প্ল্যান করছে, আমি যতটুকু শুনছি রিপোর্ট অনুযায়ী, যে সে ওয়েট করতেছিল বিকজ আল হিলাল একটা সময় না একটা সময় তার কন্ট্রাক্ট টার্মিনেট করার একটা সম্ভাবনা ছিল, এবং সে তার কন্ট্রাক্ট টার্মিনেট করেই কিন্তু আসছে। সো এটা ভাই আমাদের জন্য একটা অসাধারণ একটা ঘটনা, যে যে কোনো প্লেয়ার বার্সেলোনায় আসার জন্য ঠিক কোন পর্যায়ে যাইতে পারে। সো এটা আমাদের জন্য একটা পিওর এক্সাম্পল হয়ে গেছে, এবং আই লাভ ইউ ক্যান্সেলো, আই লাভ ইউ ক্যান্সেলো। সো এই দুইটা ডিল হওয়ার পর ভাই আমার জাস্ট একটা জিনিসই করা দরকার, সেটা হচ্ছে ডেকো এই লোকটাকে একসময় সকালবেলা আমি পোস্ট করে বলতাম যে বাইরে গালি দেন, আমি এটা পোস্ট করছি আমি নিজে নিজে নিজে, কারণ তার কাজকর্ম এইসবই ছিল, বাট এখন সে আমাদের অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে, এবং উই শুড অ্যাপ্রিসিয়েট হিম, আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং সে আমাদের জন্য এই সিজনে পুরো মাস্টার ক্লাস খেলেতেছে। এবার যদি বাকি 10 মিনিটে একটু আমাদেরকে একটা সেন্টার ব্যাক আর আলভারেজটা যদি আনা যায় আর কি, খোয়াব খোয়াব স্বপ্ন ড্রিম খোয়াব। আচ্ছা যাই হোক, আলভারেজ আসবে কি আসবে না সেটা জানি না, বাট গিয়োকেরেসকে নিয়ে কথাবার্তা চলতেছে, দেখা যাক, আমি ওটা নিয়ে খুব একটা টেনশন আসি না। বাট আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে লাস্ট দিনের আমাদের যে ফ্রেন্ডলি ম্যাচটা হয়েছে। দেখেন ভাই, ফ্রেন্ডলি ম্যাচটা আমি সবসময় জাজ করে প্লেয়ারের পারফরমেন্সের উপর, আমি স্কোর লাইন কখনোই ম্যাটার করে না আমার কাছে, আমি কখনো স্কোর লাইনটা দেখি না যে স্কোর লাইনে কি হয়েছে, 5-2 গোলে জিতছে, বাট আমাদের সেন্টার ব্যাক পজিশনে যে কত বেশি সমস্যা ছিল সেটা কিন্তু আমরা কালকে দেখছি। যদি আমরা 5 গোল দিছি বাট 2 গোল খাইছি, এবং 2 গোলের সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমাদের প্লেয়াররা এখনো ঠিকভাবে ম্যানমার্ক করেন। আপনি যদি প্রথম গোলটা দেখেন, প্রথম গোলে আপনি দেখবেন যে একটা প্লেয়ার অলরেডি ম্যানমার্ক ছাড়া ছিল, সে আনমার্ক ছিল, তাকে কোনোভাবে মার্ক করা হচ্ছিল না, এবং সেই কিন্তু লাস্ট পর্যন্ত সেই গোলটা দিছে, এবং পরবর্তীটা আসছে হচ্ছে একটা পেনাল্টি থেকে। সো ওইটা নিয়ে আমার খুব একটা কথা বলার নেই, বাট ফার্স্ট গোলটা এবং এরপরে অনেকগুলো গোল এরকমই আসতেছিল যেখানে বেসেলের কাছে সুযোগ ছিল যে তারা গোল দিয়ে দিতে পারতো, আমাদের ডিফেন্সিভ ওই রকম সমস্যা সেখানে ছিল। বাট এটাই নিয়ে কাজ করতে হবে ডেকোকে, এখন আর অল্প কয়দিন বাকি আছে, এর মধ্যে একটা সেন্টার ব্যাক, ভালো সেন্টার ব্যাক আনতেই হবে, না হলে আমরা যে প্ল্যান নিয়ে আসি, আমাদের যে স্বপ্ন, সেটা কখনোই পূরণ হবে না। বাট নেগেটিভ কথা বাদ দিল, আমাদের আব্দুল করিম, হামজা আব্দুল করিম ভাই, হোয়াট এ প্লেয়ার হি ইজ। এর বয়স যদি 23, 24, 25, 26 হইতো, আমি বলতাম যে ভাই আমাদের লাগবে না আর কোনো নাম্বার 9, একটা ব্যাকআপ নাম্বার 9 নিয়ে আসেন, এটা আমরা ফার্স্ট টিমে সুন্দরভাবে খেলাই দিতে পারবো, কারণ এই প্লেয়ারের ওই কোয়ালিটিটা আছে। পুরো 45 মিনিট ধরে সে টাচেস নিছে 15টা, শট নিছে 3টা, শট অন টার্গেট একটা, গোলও একটা। এটাই তো একটা স্ট্রাইকারের কাজ ভাই, স্ট্রাইকারের ইনস্টিংক্ট তো এটাই যে ভাই সে গন্ধ শুকতে পারে গোলের, এবং হামজা আব্দুল করিমের মধ্যে ওই জিনিসটা আছে যে সে গন্ধটা শুকতে পারে। আপনি দেখেন এটার কি বলে, করিম আদিয়ামি যখন বলটা মারছে, মারার পর আব্দুল করিমের যে রানটা আসছে, হামজার কথা বলতেছি, হামজার যে রানটা আসছে এবং তার যে টাচটা, ভাই এটা ফেরান তোরেসে 100 বার চোখ খোলায় এমনি এমনি করে দেখানো উচিত যে এরকম হয় একটা স্ট্রাইকার যে তার জানমান দিয়ে ছেড়ে দিতে পারে। আমি কম্পেয়ার করতেছি না, আমি এটাকে ওভার হাইপও করতেছি না, বাট এরকম গোলগুলো আমি হাল্যান্ডের কাছে দেখি, এরকম যে গোলটা আব্দুল করিম দিছে, মানে হামজা আব্দুল করিম দিছে, এগুলো কিন্তু আমি হাল্যান্ডের কাছে দেখি। আমি এখনো বলতেছি, আমি এক্সাজারেট কথা বলতেছি না, আমি জাস্ট বলতেছি আর কি, এক্সাম্পল দিচ্ছি। সো এই প্লেয়ারটা যদি একটু বয়স হতো তাহলে এর আমি ফার্স্ট নাম্বার 9 হিসেবে রাখতে বলতাম, বাট এখন তার একটু নারিশমেন্টের দরকার আছে, তাকে একটু নারিশ করা উচিত। সো একটা প্রপার নাম্বার 9 আনা উচিত, আব্দুল করিমকে মাঝে মাঝে আনা উচিত অ্যাজ এ বেঞ্চ প্লেয়ার, তারপর তাকে গ্রো করানো উচিত, এবং লাস্টে গিয়ে তাকে আমাদের মেইন নাম্বার 9 হিসেবে বানাই দেওয়া উচিত। সে এখন ফেরান তোরেসের জায়গায় ইজিলি নিতে পারবে, বা এই প্লেয়ারের মধ্যে সব গুণ আছে, আমি ফুললি কনভিন্সড। এরপর জেসি বিসিউ মাত্র 10-15 মিনিট খেলছে, 2-2টা গোল, 10-15 মিনিটে 2-2টা গোল। হ্যাঁ ফ্রেন্ডলি ম্যাচ, ব্যাসেলের এগেইনস্ট ম্যাচ, বাট ফার্স্ট গোলটা যদি আপনি দেখেন, প্রপার বলার ফিনিশিং, ভাই এর চেয়ে বেটার ফিনিশিং এই বয়সে এসে কে দিতে পারবে আমি জানি না। আমি ভাবছিলাম এটা অ্যাথলেটিকের জন্য সাইনিং, আমাদের বার্সা অ্যাথলেটিকের জন্য সাইনিং, বাট কেন হ্যান্সি ফ্লিক ওকে ফার্স্ট টিমে প্রমোট করছে, এই জিনিসটা ভাই আমাদেরকে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে রাখতেছে না। হ্যান্সি ফ্লিককে কেন আমরা এত ট্রাস্ট করি এটাও আমাদেরকে আর বলা লাগবে না, কারণ এইভাবেই কিন্তু হ্যান্সি ফ্লিক ডেলিভার করতেছে। সো ভাই হ্যান্সি ফ্লিক যাই করে, যদি এবারও ইউসিএল না জিতে আমার কোনো সমস্যা নেই, বাট ও যেভাবে আগায় যাচ্ছে পিওর। সো গতকালকে যে 2-2টা সাইনিং হলো সেটাকে আপনি রেট করবেন কত 10-এর মধ্যে, এবং গতকালকে বার্সেলোনা যে খেললো তার মধ্যে কোন প্লেয়ারটা আপনাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করছে? আমি জাভি স্পটের কথা বলে নাই, বলা উচিত ছিল যদি, কিন্তু ভিডিওটা শেষ করতে হবে। তো কেমন লাগছে, কি অবস্থা, সবকিছু কমেন্ট করে জানান, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।